অন্তর্বর্তী সরকার থেকে দায়িত্ব ছাড়ার সপ্তাহ পার না হতেই মামলার মুখোমুখি হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 4টি অপরাধের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। হাসিনার নির্দেশে কি সত্যিই দেশে ফিরবেন নেতাকর্মীরা, নাকি নিজেই দেশে ফিরতে যাচ্ছেন সাবেক সরকার প্রধান? গোলাম মাওলার অনির ধারণা, শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গেই আত্মসমর্পণ করবেন তিনি, যদিও এই প্রক্রিয়া সম্পূর্ণ তার হাতে নেই, যেমনটা তারেক রহমানের হাতেও ছিল না। বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। তিনি কি আসলেই দেশে ফিরছেন, নাকি এটি একটি রাজনৈতিক কৌশল? একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে শেখ হাসিনা ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তিনি অবিলম্বে বাংলাদেশে ফিরে যেতে চান। তিনি এটাও বলেছেন যে বাংলাদেশে ফিরে গিয়ে তিনি আইন যে বিচারিক প্রক্রিয়া সেটা ফেস করতে চান। বিরুদ্ধে এই সরকার শুধু একটা মামলা নেবে, একটা মামলা করার পরে দেখবেন মামলার হিরিক করে যাবে, পাইকারি মামলা হবে। এই আদম ব্যাপার ইউনূস, এই সুদখোর ইউনূস, এই বিদেশি চর ইউনূস, এই বাটপার ইউনূস, এই দেশদ্রোহী ইউনূস, এই মব সন্ত্রাসের জনক ইউনূস, একটা মামলা শুধু বিএনপি সরকার শুধু করার শুরু, মানে আদালত শুধু একটা মামলা গ্রহণ করবে, হাজার হাজার মামলা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শেষ, তার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, কিন্তু তার সাথে হিসাব নিকাশ বাকি আছে। তিনি কি কি ঘটনা ঘটিয়েছেন, তার উপদেষ্টারা কি কি করেছেন, তিনি সংবিধান কিভাবে লঙ্ঘন করেছেন, গণভোট না থাকলেও তিনি গণভোটের আয়োজন করেছেন। এই যে আয়োজনগুলো, এই আয়োজনগুলোর কারণে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলার সম্মুখীন হতে হবে, এবং একজনের ঘোষণাও দিয়ে বসেছে যে তার বিরুদ্ধে মামলা করতে তিনি সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। আমার ভাবির পোলারা হচ্ছে দৌড়ের উপর, আর ইউনূসের বিরুদ্ধে মামলা। ইউনূসের বিরুদ্ধে এই সরকার শুধু একটা মামলা নেবে, একটা মামলা করার পরে দেখবেন মামলার হিরিক পড়ে যাবে, পাইকারি মামলা হবে। এই আদম ব্যাপার ইউনূস, এই সুদখোর ইউনূস, এই বিদেশি চর ইউনূস, এই বাটপার ইউনূস, এই দেশদ্রোহী ইউনূস, এই মব সন্ত্রাসের জনক ইউনূস, একটা মামলা শুধু বিএনপি সরকার শুধু করার সুযোগ দেয়, মানে আদালত শুধু একটা মামলা গ্রহণ করবে, হাজার হাজার মামলা হবে, কমসে কম 1000 মামলা আপনি লিখে রাখেন। আর আমরা তো গণ আদালত গঠন করবই। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং যারা সাধারণ নাগরিক, এই দেশের অর্থনীতি ধ্বংসের জন্য, এই দেশের রাজনীতি ধ্বংসের জন্য, এই দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য, এই দেশের 72 সংবিধানের ছুরি চালানোর জন্য, মব ভায়োলেন্সের জন্য আমরা ইউনূসের বিরুদ্ধে গণ আদালত গঠন করব। এই ইউনূস গ্যাং না শুধু, এই ইউনূস গ্যাং এর সকলে উপদেষ্টা সহ, এই তথাকথিত উপদেষ্টা এবং তাদের চেলাবেলা এবং জামাতের আমির সহ এদের বিরুদ্ধে আমরা, এই জুলাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা গণ আদালত গঠন করব। এটা করবই। এদের শুধু সাধারণ আদালতে বিচার না, গণ আদালতে করতে হবে। কারণ এরা শুধু দেশের ক্ষতি করে নাই, রাজনীতির ক্ষতি করে নাই। এরা যদি শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইতো, আমাদের কোনো বক্তব্য ছিল না। কারণ আপনি সরকার পতন আন্দোলন করতেই পারেন, আপনার সরকার পছন্দ নাও হইতে পারে, কিন্তু আপনি যখন বন্দর দিয়ে দিবেন, কতবার বাটপার দেখেন, 45,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে। বুঝতে পারছেন তো? একে তো আমরা ছাড়তে পারি না। যদি এই সরকার আন্দোলন মামলা করার সুযোগ না দেয়, অলরেডি কমরেড সামাদ ভাইয়ের সাথে আমি মেসেজ করেছি, কমরেড সামাদ ভাই খুব সম্ভবত মামলা করবে, বা আরো যারা যারা আছেন মুক্তিযুদ্ধের পক্ষে তারা মামলা করবেন। অনেকে 2-3 জনের সাথে আমার কথা হয়েছে, তারা মামলা করবেন। আমি নিজেও মামলা করবো এই ইউনূস শাহের বিরুদ্ধে, এই উপদেষ্টাদের বিরুদ্ধে, রেজওয়ানাদের বিরুদ্ধে, ফরিদ আক্তার, এই ফ্রড মাজাহার, এগুলো কিন্তু আসামি। ফ্রড মাজাহার, জামাতের আমির দৃক শহীদুল, মানে ওই যে জাতীয় পুরস্কার নিতেন না, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কখনো যৌথভাবে প্রথম হইতো, যৌথভাবে দ্বিতীয় হইতো, যৌথ তৃতীয় হইতো, যৌথ 1 নম্বর আসামি কারাগারে শোনেন, দৃক শহীদুল, আনু মোহাম্মদাবাদ যাবে না বাদ, রেহনুমাও যাবে না বাদ, এই চিঙ্কুবামদেরও বাদ দেওয়া যাবে না। চিঙ্কুবাম প্রত্যেকটাই জুলাই মব সন্ত্রাসের জনকেরা, প্রত্যেকটার ফাঁসি হওয়া উচিত এই দেশে, প্রত্যেকটাকে। হেরাও আসামি, ফ্রড মাজাহার, দৃক শহীদুল, জামাতের আমির, ইউনূস, এগুলো হলো 1 নম্বর আসামি, মানে যৌথভাবে 1 নম্বর আসামি। তারপরে তারা 2, 3, 4, 5 এভাবে যাবে, এবং হবে এই দেশে বিচার হবে। কিন্তু বিদেশি পাসপোর্টে কতদিন পালায় থাকবে? এই বাংলার জমিনে বিচার হবে, বিচার হবে, বিচার করতেই হবে আমাদের দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মুক্তিযুদ্ধের স্বার্থে, মুক্তিযুদ্ধের চেতনার স্বার্থে, 72 সংবিধানের সাথে এদের এই সমস্ত সন্ত্রাসীদের বিচার করতে হবে। এই জুলাই সন্ত্রাসীদের যদি আপনি বিচার না করেন, আপনি দেখেন সাক্ষী আপনার দরকার নেই বাইরে থেকে আনার, আপনি শুধু প্রেসিডেন্ট নিজে সাক্ষী। এমন না যে তিনি পদত্যাগ করেছেন বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন প্রেসিডেন্ট এসেছে, তারপরে তিনি বলেছেন, আগে বলেছেন। শেখ হাসিনা যেমন তার সরকার পতনের আগেই তিনি বলেছিলেন যে একটি দেশ, সাদা চামড়ার কিছু মানুষ আমার কাছে বন্দর চেয়েছে, একটা দেশ করতে চেয়েছে, ঘাঁটি চেয়েছে, আমি তা দেইনি। এটা যদি আগে না বলতো, পরে বললে আমরা বিশ্বাস করতাম, আমিও করতাম না। তো প্রেসিডেন্ট থাকাকালীন বলেছে যে তাকে কিভাবে গৃহবন্দী করা হয়েছে। প্রেসিডেন্টের অবস্থান নিয়ে বিতর্ক আছে, তিনি গাদ্দারি করেছেন কিনা আওয়ামী লীগের সাথে, দেশের সাথে, সেটা আলাদা বিতর্ক। কিন্তু একটা হেড অফ দ্য স্টেটকে এরা বন্দী করে রেখেছিল, এরা বন্দী করে রেখেছে, তার জন্য এদের প্রত্যেকের ফাঁসি হবে। আপনি ঠেকাতে পারবেন না, কোনো আইনই পারবেন না, সরাসরি রাষ্ট্রদ্রোহ অপরাধ। আর সাক্ষীকে খোদ প্রেসিডেন্ট, সাক্ষীর দরকার নাই, কোনো সাক্ষীর দরকার নাই।
আরেকটা তথ্য দিই আপনাদের, আইন অনুযায়ী আপনি প্রেসিডেন্টকে জেরা করতে পারবেন না, তার যা সাক্ষী দেবে তার তিনি যা বলবেন তাই রাইট, আর তিনি চাইলে এখন অনেক কিছু করতে পারেন। কিন্তু যেহেতু একটা মিল্কি জুলকি সরকার অলিখিতভাবে আছে, হয়তো জামাতের বিরুদ্ধে যেতে পারবে না, বিএনপি দায় এড়াইতে পারবে না, এই জুলাই সন্ত্রাসের দায় বিএনপি এড়াইতে পারবে না। ভাই কেমন আছেন? শুধু ইউনুস কি এখনো বাংলাদেশ, সম্ভবত শুনেছি বাংলাদেশে আছে, এখনো পালায় নাই, মামলা করতে যাইতে দেওয়া যাবে না, ইউনুস সহ সকল অপরাধীদের বিচার দিতে হবে। জি অবশ্যই বিচার করতে হবে, নিজের পক্ষে সরকার আবার কবে আসবে, আসবে তো অবশ্যই, কবে আসবে সেটা বলতে পারবো না তো ভাই। উপমহাদেশ থেকে ধর্মীয় মৌলবাদ বিস্ফোরক কোনোদিন দূর হবে? এটা আমরা কি হ্যাঁ পারবে, যদি বাংলাদেশের যারা রাজনৈতিক নেতা, এই দেশের বুদ্ধিজীবী তারা সচেতন হন, সাংবাদিকেরা, তাহলে। কিন্তু একই সাথে যখন বুদ্ধিজীবীরা মৌলবাদী হয়ে যায়, একই সাথে যখন রাজনীতিবিদরা মৌলবাদী হয়ে যায়, একই সাথে যখন এই দেশের বুদ্ধিজীবীরা সরাসরি জঙ্গিবাদের সমর্থন করে, তখন তাদের মৌলবাদ সরাতে পারবেন না। ওই যে যারা কেউ কেউ আবার দেখে শুধুমাত্র ওই শেখ হাসিনার দূর দেখেন, এটা আবার দুই লাইন একটু বেশি বোঝেন। হ্যাঁ শেখ হাসিনার ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কোনো সন্দেহ নেই, মৌলবাদ উত্থানে তার সরকারের ভূমিকা আছে, কিন্তু আরো যারা আছে আপনার এই দেশের মৌলবাদ উত্থানে সাংবাদিকের ভূমিকা নাই, এই দেশে মৌলবাদ উত্থানে বাংলাদেশের বুদ্ধিজীবীরা দায় এড়াতে পারবে, এই দেশের মৌলবাদ উত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দায় এড়াতে পারবে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্পষ্টই বলে দিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হার মাদ্রাসা বানিয়ে ফেলা হয়েছে। কেন তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এই বিষয় নিয়ে গবেষণা করেনি? কেন তারা এইভাবে প্রতিবাদ করেনি? বরং আমরা কি দেখলাম, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এই মৌলবাদীদের পক্ষ নিয়েছে, তাদের তখন জঙ্গিদের জন্য, হিজবুত্তিদের জন্য তাদের আসমান কেঁপে যেত। এখন এই দেশে একটা স্পিকার গায়েব, কোনো কথা নাই। এদেশের এমপিদের 84-85 বছর বয়স্ক এমপিকে জেলে মেরে ফেলার কথা নাই, 84-85-86 বছরের এমপি মন্ত্রীরা জেলে আছে, এখন মানবাধিকার নিয়ে কারো কোনো উদ্বেগ নাই, কোনো দেশেরও নাই। যত গণতান্ত্রিক অধিকার চায়, যত ভোট চায়, যত বাকস্বাধীনতা, সব আওয়ামী লীগ আসতেছে, আর কখনো কারো দরকার পড়ে না, তাছাড়া আর দরকার হয় না। তার মানে কি, দাল মেগুজ কালা হয়। আপনি দেখেন এই দেশের যত মৌলবাদী প্রতিষ্ঠান, বিএনপির নেতা এবং বর্তমান মন্ত্রী কি বলবো, শিক্ষামন্ত্রী, যে তারা আলিয়া মাদ্রাসা সকল সুবিধা দিয়েছে, কিভাবে দেশে আসবে না আসবে, কিভাবে তারা মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয়ে ঢুকবে, তারা সুবিধা দিয়েছে বলেছে। এহসানুল হক মিলন বলেছে, তার ভিডিওগুলো দেখেন, তার নির্বাচনী ভিডিওগুলো দেখেন, সে কি বলেছে। শুধু আওয়ামী লীগের দোষ দিলে তো, আওয়ামী লীগ তো দায়ী, আমরা তো অস্বীকার করতেছি না, কিন্তু শুধু তাকে কেন দায়ী করেন? এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠা খালেদা জিয়ার দায় নাই, এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠা জিয়ার দায় নাই, এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠা এর সাথে দায় নাই, এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠা জাতীয় পার্টির দায় নাই, এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠা এই দেশের বুদ্ধিজীবী সাংবাদিকদের দায় নাই, অস্বীকার করতে পারবেন? এমনকি বামপন্থীদেরও দায় আছে, এই বদমাইশগুলোর। সিংহবামদের দায় নাই এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠার জন্য? অবশ্যই দায় আছে। শুধু শেখ হাসিনা ঘাড়ে চাপাই দিবেন সব দোষ নন্দ ঘোষ, অতনালিয়া দেশের না। আমরাও কিছু বুঝি, আমরা শুধু সুজি খাই না, ভাতও খাই, পিঠার খাই না, এখন ভাত খাই। হ্যাঁ কি মাসুদ ভাইয়া, মানে হান্নান মাসুদ দৌড়ের উপর আছে, দৌড়ের উপরে। হ্যাঁ অবশ্যই সুদ করে বিচার হবে। পালিয়ে গেছে কিনা জানি না, তো পালাই তো যাবে, মামলার কথা শুনতেছে না, যে কোনো সময় পালা যেতে পারে। যদি মামলা দেওয়া শুরু হয়, দেখবেন সে পালিয়ে যাবে, কারণ সে তো জানে তার জেল হবে, ফাঁসি হবে। কারণ ডক্টর ইউনূসের বাঁচার কোনো সুযোগই নাই, এই জুলাই জঙ্গিদের ফাঁসির দ্রোষী থেকে বাঁচার কোনো উপায় নেই। অলরেডি দেখেন ওই যে চিঙ্কু বামে আজম ফ্রড মাজাহার, এখন সে বলতেছে যে 50 বছর ইউনূস পিছিয়ে দিয়ে গেছে। এই শালা চিঙ্কু বামেরা, এই কথাটা তো আমি শেখপুরেতে বলেছিলাম, আমি বলেছিলাম 20 বছর পিছিয়ে দিয়েছে, আমার কত গালাগালি করলি তোরা, এই চিঙ্কু ফ্রড মাজাহারের চেলারা পেলারা আমার গালাগালি করেছে। আমি বলেছিলাম ডক্টর ইউনূস বাংলাদেশকে 20 বছর পিছিয়ে দিয়েছে, এর জন্য এই ফ্রড মাজাহারের চেলারা আমার গালাগালি করেছে। শেখ হাসিনার দালাল, নরেন্দ্র মোদী দালাল, বিজেপির দালাল, কত কথা। এখন তোদের আব্বা ফ্রড মাজাহার, সে বলতো 50 বছর পিছিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। এই ফ্রড মাজাহার বউ আবার ডক্টর ইউনূসের অপদেষ্টা ছিল, ফরিদ আক্তার। এলো আরেক বদমাইশ, এই ফ্রড মাজাহার। এই ফ্রড মাজাহার তো সেই ফ্রড মাজাহার যে বলেছিল যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। এলো বুদ্ধিজীবী। আমরা কবিতা লিখলেই সেগুলো ইসলাম বিরোধী হয়ে যায়, আর সরাসরি খোয়াবনামার মধ্যে কি লিখছে, নাকি কি যেন কবিতার বইতার, ওইটা পড়েন কি লিখছে দেখেন। ওইখানে খাদিজাকে নিয়ে কি কবিতা লিখছে, মোহাম্মদকে নিয়ে আল্লাহকে নিয়ে কি কবিতা লিখছে, ফ্রড মাজাহার পড়েন। ওই যে আরেকটা আছে না, এখন সারা জীবন জামাতের সমালোচনা করেছে, ওই যে মুখ দেখা একটা মুক্তি কি যেন আমার ভুলে গেছি, যেটা এখন জামাতের দালালি করা শুরু করেছে। কি উমামা না উমামা নাকি আলী হোসেন উমামা নাকি সুমামা, একটা বদমাইশটা বলেছিল এই এদের ব্যাপারে কি বলেছিল পড়িনি, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিন। আমাদের বাংলাদেশের মানুষ, মানে এদের মেধা, এদের বুদ্ধি, অনেকে ভদ্রভাবে বলে যাদের গোল্ড ফিশ মেমোরি, আরে তাও নাই, এখন গোল্ড ফিশের মেমোরিও নেই। আর আমির হারামজাদা কি বলেছে শুনেছেন তো? আমির হারামজাদা বলেছে ওর আব্বা গোলাম আজম পাখিদের সবচেয়ে বড় গোলাম, নামেও যেমন কামেও তেমন বড় গোলাম, সব শয়তানের আব্বা এই গোলাম আজম। এই গোলাম আজম নাকি সৌদি আরবের বাচ্চাদের, মিডল ইস্টে গিয়ে আর অন্যান্য যারা আমির উমরা ছিল, এদের নাকি বুঝাইছে যে বাংলাদেশকে যেন স্বীকৃতি দেয়। এরকম কত কোনো মিথ্যুক ধোঁকাবাজ হইতে পারে জামাত, এটা হলো তার সর্বশেষ নজির না, আরো নজির আসবে সামনে। কলকাতায় উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির যারা রয়েছেন কলকাতায়, তাদের সাথে সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল মিটিং হয়েছে এবং সেখানে ওয়ার্কিং কমিটির সদস্য ছাড়াও
আরো দুজন উপস্থিত ছিলেন। সেখানে নির্বাচনে জনগণ যে ভোট দিতে যায়নি, অধিকাংশ জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগের সভানেত্রীর আহ্বানে সাড়া দিয়েছে, সেটি নিয়ে আলোচনা হয়েছে, দেশবাসীকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়াও মার্চ মাস একটি ঐতিহাসিক মাস, 7ই মার্চ, 26শে মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চ, এই সব বিষয় উদযাপন নিয়ে কথা হয়েছে। এবং সেখানে অনিবার্যভাবেই এসেছে যে কলকাতায় বর্তমানে আওয়ামী লীগের যে কয়েকজন নেতা অবস্থান করছেন তাদের দেশে ফেরা নিয়ে। কদিন আগে আমি একটি ফোন পেয়েছিলাম কলকাতা থেকে, আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা। তিনি আমাকে বলেছিলেন আমি যেন জননেত্রী শেখ হাসিনার সাথে একটু আলাপ করি, এবং তিনি আমাকে যেটা বলেছিলেন যে তারা আসলে দেশে ফিরতে চায়। দেশে আইনের শাসন যদি থাকে, যদি আদালতে গেলে সুবিচার পাওয়া যায়, এটি নিশ্চিত হলে তারা দেশে ফিরে যাবে। এবং গতকালকের আলোচনায় সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে নেতাদের রেডি হতে বলেছে, মানসিকভাবে রেডি হতে বলেছে এবং দেশে ফেরার জন্য তৈরি হতে বলেছে, এবং দেশে ফিরে গিয়ে ফেস করতে হবে হোয়াট এভার দ্য সিচুয়েশন। এবং সেখানে আরো আলোচনা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে বর্তমানে যে নিষেধাজ্ঞা রয়েছে, যেটি গত বছরের 12ই মে ডক্টর ইউনূস একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি অ্যাপ্লাই করেছিল, এবং সন্ত্রাস দমন আইন এসব বিভিন্ন অধ্যাদেশের দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে সিনিয়র স্বরাষ্ট্র সচিব স্বাক্ষরিত একটা প্রজ্ঞাপনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। তো সেই কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়ার জন্য ওয়ার্কিং কমিটিতে আলোচনা করা হয় এবং আশা করা হয় যে সরকার সেটা তুলে নেবে। যদি তুলে না নেয় তাহলে আওয়ামী লীগ অবশ্যই আন্দোলনের পথে যাবে। তো এখন ইম্পর্টেন্ট বিষয় হলো যে আওয়ামী লীগের নেতারা তাদের মতো করে ফিরবে, এবং নেতারাও অনেকদিন ধরে এটা ভাবছে যে এই 12ই ফেব্রুয়ারির পরে বিশেষ করে যে এখন তাদের ফিরে যেতে হবে। জেল বা গ্রেপ্তার এগুলো রাজনীতির খুব স্বাভাবিক অনুষঙ্গ এবং তারা রেডি টু ফেস। বাট বর্তমানে বা অ্যাটলিস্ট ইউনূসের আমলে যেভাবে আদালতগুলো ফাংশন করেছে, আসিফ নজরুল যেভাবে আদালতকে একেবারে মবের একটা স্বর্গরাজ্য বানিয়েছিল, সেই অবস্থায় তো আসলে স্বেচ্ছায় ফেরা যায় না। কিন্তু এখন আশা করা যায় যে পরিস্থিতির উন্নতি হবে এবং দেশে অ্যাটলিস্ট মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে যিনি, তিনিও বলেছেন যে দেশে এখন আর মবের শাসন চলবে না। এই কথা যখন তিনি বলছেন ঠিক তখনই আমরা গতকাল দেখলাম বরিশালের আদালতে আইনজীবীরা বিচারকের উপস্থিতিতে মব করছে। আইনজীবী যারা আইন বাস্তবায়ন, আইনের শাসন কায়েমের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় একজন মন্ত্রীর স্টেটমেন্টকে উপেক্ষা করে তারা মব করছে। তো এই অবস্থায় তো বাংলাদেশে এখনো আইনের শাসন ভাবে এস্টাবলিশড হয়নি। তারপরেও আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু রেডি হচ্ছে, তারা হয়তো সবাই একসাথে না হলেও আস্তে আস্তে তারা বাংলাদেশে ফিরবে। এই যখন অবস্থা, তখন আরো একটি আলোচনা আসছে যে শেখ হাসিনা নিজে কি দেশে ফিরছেন। ওই মিটিংয়ে অনেকেই বলেছিলেন যে নেত্রী আপনাকে নিয়ে আমরা দেশে ফিরবো। নেত্রী বলেছেন যে তোমরা তোমাদের মতো করে ফেরো, আমি আমার মতো করে ফিরব। একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে শেখ হাসিনা ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তিনি অবিলম্বে বাংলাদেশে ফিরে যেতে চান। তিনি এটাও বলেছেন যে বাংলাদেশে ফিরে গিয়ে তিনি আইন যে বিচারিক প্রক্রিয়া সেটা ফেস করতে চান। তিনি বলেছেন তিনি ফাঁসিকে ভয় পান না, তিনি জেলে যেতে ভয় পান না, কিন্তু তিনি বাংলাদেশে ফিরে যেতে চান। একটা টেকনিক্যাল সমস্যা হলো যে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে, সুতরাং শেখ হাসিনার এই মুহূর্তে কোনো পাসপোর্ট নেই। তারপরেও তিনি ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তিনি ফিরতে চান, তার অভিপ্রায়ের কথা। এখন বাংলাদেশে তার ফেরার মতো পরিস্থিতি তৈরি হলে আমরা আশা করি তিনি ফিরবে, এবং নিশ্চিত মৃত্যুর মুখে, আপনারা জানেন, এটা এখন সবাই জানে যে ভারতের মধ্যস্থতায় তাকে কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। না হলে সেদিন ওয়াকার এবং ইউনূসগণ যেভাবে প্ল্যান করেছিল তাতে গণভবনেই তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হতো। সেখান থেকে ভারত যেহেতু তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে, তো ভারত নিশ্চয়ই তাকে কোনো একটা বিপদের মুখে ঠেলে দেবে না। কিন্তু আপনারা যারা শেখ হাসিনাকে চেনেন, আপনারা জানেন যে শেখ হাসিনা এর আগেও 2007 সালে একটা এরকম পরিস্থিতি হয়েছিল, তার দেশে ফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই সময়ের 111 সরকার। কিন্তু তিনি তখন সব নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সরকারকে বাধ্য করেছিলেন বেসিক্যালি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে, এবং তিনি দেশে ফিরে এসেছিলেন মে মাসে, এবং জুলাই মাসের 16 তারিখে তিনি গ্রেপ্তার হয়েছিলেন 2007 সালে। সুতরাং শেখ হাসিনা এবারও দেশে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এবং আমরা আশা করি যে কিছু প্রয়োজনীয় মেকানিজম শেষ হলে তিনি অবশ্যই দেশে ফিরবেন। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা উঠতেই ঘুম হারাম হয়ে গেছে জামাত, এনসিপি এবং তাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা দালালি করেন বা ইউটিউবিং করেন। আপনারা দেখবেন যে এখন সব শিয়ালের এক রায়ের মতো সেই আসিফ মাহমুদ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন বা তাদের সমর্থনে যেসব ইউটিউবার আছেন, সবাই একটা আওয়াজ তুলেছে যে বিএনপির উচিত হবে না আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া, বিএনপির উচিত হবে না আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া। এবং তারা একটা ভুল ন্যারেটিভ প্রচার করছে যে এর আগে 1981 সালে জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরতে দিয়ে ভুল করেছিলেন এবং তার পরিণতিতে
অল্প কয়েকদিনের মধ্যে জিয়া নিহত হয়েছিলেন, জিয়া খুন হয়েছিলেন। কিন্তু যারা এই ন্যারেটিভটি প্রচার করছেন তারা ইতিহাসের সত্যকে লুকোনোর চেষ্টা করছেন। শেখ হাসিনা 1981 সালের 17ই মে যে বাংলাদেশে ফিরে এসেছিলেন সেটি কারো দয়ায় নয়, কারো অনুগ্রহে নয়। 1981 সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সম্মেলনের অনুপস্থিতিতে শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়েছিল এবং তখন তিনি সিদ্ধান্ত নেন দেশে ফেরার এবং সবার সাথে আলোচনা করে 17ই মে তিনি বাংলাদেশে ফেরেন এবং জিয়াউর রহমান সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যেন শেখ হাসিনা দেশে ফিরতে না পারেন। এমনকি শেখ হাসিনা প্রত্যাবর্তন ঠেকানোর জন্য কমিটিও করা হয়েছিল। একটা কমিটির আহ্বায়ক ছিল সেই সময়ের জাতীয় সংসদের স্পিকার মির্জা গোলাম হাফিজ। তাহলে জিয়াউর রহমান কি করে শেখ হাসিনাকে আসতে দিলেন? এবং জাতিসংঘের যে বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র আছে সেখানেও বলা আছে যে কেউ তার মাতৃভূমিতে যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে, এটা একটা সার্বজনীন মৌলিক মানবাধিকার। সুতরাং শেখ হাসিনা 1981 সালে জীবনের ঝুঁকি নিয়ে এসেছিলেন। জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন তার প্রত্যাবর্তন ঠেকাতে পারেনি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড একটি সম্পূর্ণ আলাদা ঘটনা, এর সাথে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কোনো সম্পর্ক নাই। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার দাবি তোলা হয়েছিল যে জিয়া হত্যার প্রকৃত খুনিদের আইডেন্টিফাই করা হোক, বিচার করা হোক। কিন্তু বিএনপির পক্ষ থেকে খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার যে তারা জিয়াউর রহমান হত্যার প্রকৃত বিচার করতে কখনো আগ্রহী হয়নি। সুতরাং শেখ হাসিনা ফিরবে, বিএনপির বর্তমান সরকারে রয়েছে, তারা তাদের মতো অবস্থান নেবে, তারা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। কিন্তু শেখ হাসিনা যদি ফিরতে চায় তিনি ফিরবেন এবং শেখ হাসিনার ফিরলে বর্তমান বিএনপির বা তারেক রহমানের কোনো সমস্যা হবে না। শেখ হাসিনা ফিরলে সমস্যা হবে ওই জামাত, ওই এনসিপি কিংবা তাদের পক্ষে যারা ইউটিউবিং করেন তাদের সমস্যা হবে। যদি আওয়ামী লীগ না আসে তাহলে জামাত এনসিপি মিলে আন্দোলন করে বিএনপিকে তটস্থ রাখতে পারবে। কিন্তু যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বাংলাদেশের রাজনীতির মাঠে একটা ভারসাম্য তৈরি হবে এবং জামাত এনসিপির মতো এইসব ভুইপোড় শক্তিগুলো, আগাছাগুলো তারা রাজনীতিতে কর্নার হয়ে যাবে। আজকের বাস্তবতায় এটা প্রমাণিত যে বাংলাদেশের রাজনীতি আসলে দ্বিদলীয়, মানে একদিকে বিএনপি তার জোট এবং আরেকদিকে আওয়ামী লীগ এবং তার জোট, এবং এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। আমরা দেখলাম ডক্টর ইউনূসকে নিয়ে একদম নোবেল বিজয়ী, বিশ্ব হ্যান ত্যান কত কিছু, কিন্তু দেখলাম যে মাত্র 18 মাসে একটা উন্নতির দিকে ধাবমান একটা দেশকে কিভাবে ফোকলা করে দিয়েছে, সেই দেশের অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়ে গেছে, ব্যাংক সিস্টেমটাকে একদম তছনছ করে দিয়ে গেছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আছে, আওয়ামী লীগও থাকবে এবং এটাই বাংলাদেশের জন্য বেস্ট অপশন। শেখ হাসিনা ফিরবেন। এখন অনেকেই আমাকে হয়তো জিজ্ঞেস করবেন যে তিনি কবে ফিরবেন। এক্স্যাক্টলি তারিখটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু তিনি ফিরবেন এবং সম্ভাব্য দ্রুততম সময়ে তিনি বাংলাদেশে ফিরবেন।